ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর মেয়াদসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতভিন্নতা। বর্ষার শুরুতেই পদ্মার তীব্র ভাঙন, হুমকিতে ফরিদপুরের শতাধিক বাড়িঘর স্থাপনা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। উখিয়া ও টেকনাফে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের হার, চিকনগুনিয়া বা ডেঙ্গুর ধারণা চিকিৎসকের। নাম বিভ্রাটে রাজবাড়ীর পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিড়ম্বনায় শিক্ষক শিক্ষার্থীরা। পুরো খবরে যাচ্ছি। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর, তবে রাষ্ট্রের মূল নীতি, প্রধানমন্ত্রীর মেয়াদসহ গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতভিন্নতা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে এখন পর্যন্ত 5টি বিষয়ে একমত হতে পেরেছে দলগুলো। আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। সেগুলোর ক্ষেত্রে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করি, জুলাই সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যায়ে আলোচনা হবে 19টি বিষয় নিয়ে। এই দায় এবং দায়িত্ব কারা? গেল 9 দিনের আলোচনায় উঠে এসেছে 13টি বিষয়। এর মধ্যে সংবিধানের অনুচ্ছেদ 70, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, এই 5টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে আলোচনা হলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংসদে নারী আসন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধান বিচারপতির নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা আপনাদের কাছে এর মধ্যে। জরুরি অবস্থা ঘোষণা, সংসদ সদস্যদের একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সংবিধান সংশোধন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনা হবে সামনে। অধিকাংশ ক্ষেত্রেই ঐকমত্য হবে বলে প্রত্যাশা করছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা আশা করি আমরা 75 ভাগ ঐকমত্যে আসতে পারবো, 25 ভাগ হয়তো ঐকমত্যে আসতে পারবো না, এবং সেই ক্ষেত্রে তখন তারা সিদ্ধান্ত নেবে আর কি। আমরা অনেকগুলো বিষয়ে আমরা ছাড় দিয়েছি। যে অনেককে নতুন করে চিন্তা করতে হচ্ছে এই যে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, এইগুলো হচ্ছে আসলে একটা অগ্রগতি, যে সকল দল মিলিয়ে একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর চেষ্টাটা হচ্ছে। বিএনপি জামাত চায় জুলাই সনদ হোক, আর এনসিপি বলছে ঐকমত্যের বিষয়ে বিভিন্ন দল এবং কমিশনকে দৃঢ় থাকতে হবে। সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত এই সনদটি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটা আমরা প্রত্যাশা করি এবং এটা হতেই হবে। না হলে যেটা হবে আবার তাহলে আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হবে। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থা, যে বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই মাসেই জুলাই সনদ তৈরি করতে কাজ করছেন তারা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দেশের বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 17 বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় এমন দাবি করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সারা দেশেই এখন লালমনিরহাটের পাটগ্রামের আসামি ছিনতাইয়ের মতো পরিস্থিতি। এমন অবস্থায় ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন জামায়াত রুখে দেবে বলে ঘোষণা দেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন সহ 4 দফা দাবিতে দীর্ঘ 17 বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর এই জনসভা। সকাল হতে না হতেই রংপুরের 8 জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা স্কুল মাঠ। জনসভায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াতের নেতারা। জাতীয় নির্বাচনের আগে দাবি করেন স্থানীয় সরকার নির্বাচনের।
জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই। স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। বক্তব্যে সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জনসভায় জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সারা বাংলাদেশই হয়ে উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম। এমন অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। এর আগে রংপুরের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে গেলাম। আপনারা কি তাকে কবুল করে নিলেন? জুমাতুল বিদা, চ্যানেল 24, রংপুর। 3 আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ঠাকুরগাঁওয়ের পদযাত্রায় এই কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিশ্রুতি দেন যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে। আর পঞ্চগড়ে নতুন বাংলাদেশে জমিদারি প্রথা, চাঁদাবাজি, ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। সফরের চতুর্থ দিন পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। আটোয়ারির ফকিরগঞ্জ বাজারে যান নেতাকর্মীরা। সেখানে দলের অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল, সে প্রথা ভেঙেছে গণ অভ্যুত্থানে। আহ্বান জানান নতুন বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। গিয়ে টাকার বাণিজ্য করবেন, এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন। আপনারা দয়া করে আপনাদের একদিনের আমানত আপনারা খেয়ানত করবেন না। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার সকল সম্পত্তি দেশের মালিকানা, দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণ অভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এরপর পদযাত্রা যায় ঠাকুরগাঁওয়ে। 2টি জায়গায় পথসভা করেন তারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, 3 আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। সন্ধ্যার দিকে দিনাজপুর গোরে শহীদ ময়দান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে যা শেষ হয় জেলা ইনস্টিটিউট মাঠে গিয়ে। নাদিম হোসেন, চ্যানেল 24। স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন ভোটাররা। গতকাল জামালপুরে কূপ খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে। এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণের ঘটনায় মাস্টারমাইন্ড ফজর আলীর ভাই শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব 11-র সিইও লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। বলেন, পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। শাহ পরানের নির্দেশনায় অন্যান্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও শ্লীলতাহানির ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। র্যাব কর্মকর্তা জানান, শাহ পরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেবার জন্যই এমন অপরাধ করেছেন। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। শুরুতে যে সংবাদটি থাকছে, বর্ষার শুরুতেই ফরিদপুরের পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে বেশ কিছু এলাকার রাস্তাঘাট, ফসলি জমি, গাছপালা। ভাঙনের হুমকিতে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। শেষ সম্পদ ভাঙনের হাত থেকে বাঁচাতে স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষ। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী। পানি বাড়লে কিংবা কমলে বেড়ে যায় নদী ভাঙন। সম্প্রতি ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে নদীগর্ভে বিলীন বেশ কিছু এলাকার রাস্তাঘাট, ফসলি জমি, গাছপালা। ভাঙনের হুমকিতে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আমার বাড়ি এই জীবনে 30 বার 28 বার ভাঙছে এই পদ্মা নদীতে। বাড়িঘর ভেঙে নিয়ে যাইতেছে, তারপরে আমাগো যে ক্ষেত জমি সব ফসল শুদ্ধ ভেঙে নিয়ে যাইতেছে। যার নাকি সমর্থ নাই, হে যে কি করবে তার কোনো পথই নাই। সবাই ফকির, কেউ জায়গা জমি কিছু নাই, এই নদীতে মানুষ সর্বনাশ করে ফেলেছে। সদরপুর উপজেলার 4টি ইউনিয়নের পুরোটাই চরে অবস্থিত। প্রতি বর্ষায় নদী ভাঙনের তীব্রতা বেড়ে গেলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন চরবাসী। তাই ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানান কর্তৃপক্ষ। যদি আমাদের সদরপুরের চরের ইউনিয়নগুলোর ওই সাইডটায় এবং আমাদের যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায়, তাহলে এই ভাঙন আমাদের প্রতিরোধ করা সম্ভব। জেলার সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া, চর নাসিরপুর, চর মানাইর, আকোটের চর এলাকাতেও দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙন। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁধানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, যাদের বড় একটি অংশ রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে চিকিৎসকদের ধারণা, মশাবাহিত রোগ চিকনগুনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন রোগীরা, যদিও পরীক্ষা ব্যবস্থা না থাকায় নিশ্চিত হতে পারছেন না তারা। কক্সবাজারের উখিয়া টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে সীমান্ত উপজেলার টেকনাফের ঘরে ঘরে এই ভাইরাসের বিস্তার ঘটেছে, ফলে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। এই রোগের মূল উপসর্গ হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন মানুষজন, কমে আসে রক্তের প্লাটিলেট। এছাড়া শরীরে থাকে তীব্র ব্যথা, অনেক সময় অবশ হয়ে পড়ে শরীর। পুরো শরীর ব্যথা হয়ে যায়, কেঁপে কেঁপে জ্বর ওঠে আর হাত পা অবশ হয়ে যায়। যে ভাইরাসটি মাথা ব্যথা, হাত পা সব পুরা শরীরের প্রতিটা অঙ্গ একদম কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়। রোহিঙ্গাকে বললাম বেশিরভাগ মানুষের তো এই ভাইরাস, বেশিরভাগ ডেঙ্গু চলে, বেশি চলে। একটা ভাইরাস জনিত একটা রোগের নিয়ে প্রায় সময় শোনা যায়, বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে এটা হাঁটুর একটা কি অসুখ। খুবই এখন আতঙ্কের মধ্যে টেকনাফবাসী রয়েছে। এই টেকনাফের মধ্যে এই রোগটা কিন্তু প্রতিটি ঘরে ঘরে হয়েছে। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও নির্ণয় করতে পারছেন না এই ভাইরাসের ধরন, যার ফলে সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। কোনো রোগী কমপ্লেন করছে যে তার জয়েন্টে ব্যথা কিংবা জয়েন্টে একটু ফুলে যাচ্ছে, তখন আমরা এটাকে মনে করছি যে এটা চিকুনগুনিয়া হতে পারে। তো এখন যেহেতু আমরা টেস্ট করতে পারছি না, এই জন্য আমরা এটাকে কনফার্মলি বলতেও পারছি না যে এটা চিকুনগুনিয়া কি। অবশ্যই সবার মশারি ব্যবহার করতে হবে। পরিবারের যে সদস্যের হয়েছে তাকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে, যাতে একজন থেকে আক্রান্ত হলে সবার কাছে ছড়িয়ে না পড়ে। এবং পাশাপাশি
যদি এই ওষুধগুলো হয় তাহলে বিভ্রান্ত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন উকিয়া টেকনাফের ৫,০০০-এর মতো মানুষ। এটি মশাবাহিত নাকি অন্য কোনো ভেরিয়েন্ট তা নিয়ে মানুষের মাঝে আছে অজানা আতঙ্ক। তাই শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেবে স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। দর্শক, সার্বিক পরিস্থিতি জানবো জামালপুর এবং মানিকগঞ্জ। জামালপুর থেকে আমার সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু, ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইউসুফ আলী। শুরুতেই জামালপুরের খবর জানবো। মিন্টু, কি অবস্থা আসলে, দেশের পরিস্থিতি কেমন? জামালপুরের সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানবো। হ্যাঁ তানবীর, আপনি জানেন যে জামালপুরে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু শুরু হয় গত মার্চ মাস থেকে। এই জামালপুর জেলার সদস্য যে 7টি উপজেলা কমপ্লেক্স রয়েছে, এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে গত যে এই কিছুদিনে আপনার অর্ধশত রোগী কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তবে এই জেলায় এখন পর্যন্ত কিন্তু এবছর কোনো মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তবে জেলা স্বাস্থ্য বিভাগ আমাকে যেমনটি জানিয়েছে যে জেলার যে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে জামালপুর জেনারেল হাসপাতাল ছাড়াও যে অন্যান্য উপজেলা 6টি স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক কিন্তু ডেঙ্গুর যে কর্নার সেটা কিন্তু খোলা রয়েছে। তবে রোগী যে শনাক্ত হওয়ার সাথে সাথেই সেই সমস্ত নির্ধারিত ওয়ার্ডে রোগী নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আর জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক এমনটি জানিয়েছেন যে বর্তমানে জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। ফলে উপজেলার যে ডেঙ্গু, বিভিন্ন উপজেলার যে ডেঙ্গু পরিস্থিতি এবং জেলার স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে। আর বর্তমানে মেলেন্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শুধুমাত্র একজন রোগী ছাড়া আর জেলার কোনো হাসপাতালে আপাতত ডেঙ্গু রোগী ভর্তি নেই, এমনটি জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগ। তবে পূর্ব প্রস্তুতি হিসেবে তারা কিন্তু জেলার প্রতিটি হাসপাতালেই প্রয়োজনীয় স্যালাইন এবং ডেঙ্গু পরীক্ষার যে কিট বা প্রয়োজনীয় অক্সিজেন কিন্তু তারা মজুদ রেখেছেন, এমনটি জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। আর জামালপুর জেনারেল হাসপাতালের যে সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান যেমনটি বলেছেন যে রোগীদের যে চিকিৎসা দেওয়ার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নির্ধারিত ওয়ার্ড খোলা রয়েছে, সেখানে প্রয়োজনীয় ডাক্তার এবং নার্স কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তবে হাসপাতালটিতে যে রোগীদের যে প্লাটিলেট দেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত এই জামালপুর জেলার কোথাও নেই। ফলে রোগীদের প্লাটিলেট যখন কমে যায় তখন কিন্তু বাধ্য হয়েই সেই সমস্ত জটিল রোগীদের ময়মনসিংহ বা ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে কিন্তু প্রেরণ করতে হয়। আর সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা রেফার্ড হয় তারা কিন্তু অনেকেই গরিব রোগী, সেই ঢাকা ময়মনসিংহ গিয়ে তাদের কিন্তু এই ডেঙ্গু পরীক্ষা বা ডেঙ্গু চিকিৎসা নেওয়া কিন্তু তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অর্থনৈতিকভাবেও কিন্তু তারা দণ্ডদশায় পড়েন এবং নানা ভোগান্তির শিকার হতে হয়। আর জামালপুরের সিভিল সার্জন আরও বলেছেন যে তারা প্রতিটি উপজেলা এবং জেলা সদস্য বিভিন্ন জায়গায় তারা এই ডেঙ্গুর সংক্রান্ত সচেতনতা যে মূলক বিভিন্ন মাইকিং লিফলেট তারা কিন্তু এই সমস্ত কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। তানবীর, এই ছিল জামালপুর থেকে আমাদের ডেঙ্গুর সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু মানিকগঞ্জের খবর জানতে চাই। জামালপুরের খবর জানছিলাম। ইউসুফ, আপনি শুনছিলেন মানিকগঞ্জের সার্বিক পরিস্থিতি, সেখানকার বেশ কিছু প্রতিবন্ধকতার খবর আমরা জানছিলাম। সব মিলিয়ে মানিকগঞ্জের পরিস্থিতিটি কেমন? তানবীর, আসলে অন্যান্য জেলার মতো মানিকগঞ্জেও ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত মে মাস থেকে ডেঙ্গুর প্রকোপ মানিকগঞ্জে শুরু হয়। তবে অন্যান্য জেলায় ডেঙ্গুর প্রকোপ যে হারে আমরা দেখছি, মানিকগঞ্জে কিন্তু সে সংখ্যাটা একটু কমই রয়েছে। আমি যদি এই মুহূর্তে একটু মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল চিত্র যদি একটু দেখাই, যে এই হাসপাতালে বর্তমানে মাত্র 5 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। যারা আমার সামনে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, তার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, এবং তারপরে একজন যে ভর্তি রয়েছেন তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জের বাহিরে, অর্থাৎ তিনি জিটকা এলাকায় চাকরি করেন। অর্থাৎ মানিকগঞ্জে যেসব রোগী আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, তার অধিকাংশ রোগী কিন্তু মানিকগঞ্জ জেলার বাইরে, অর্থাৎ বাইরে থেকে এখানে মানিকগঞ্জে কর্মরত রয়েছেন এবং মানিকগঞ্জে কর্মরত থাকার ফলে মানিকগঞ্জ থেকে তারা কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।
হচ্ছেন। আর অন্যান্যবার এই মানিকগঞ্জ 250 শয্যা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কর্নার করা হয়, আবার কিন্তু সেটি করা হয়নি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের যে আদিমু রয়েছেন ডক্টর তৌহিদুজ্জামান সুমন, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন, আসলে অন্যান্যবার যে ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যাটা বেশি থাকে, সে কারণে কিন্তু আলাদা ওয়ার্ড বা কর্নার করা হয়। আর এবারে সংখ্যাটা কম থাকার কারণে কিন্তু এই যে মেডিসিন ওয়ার্ড রয়েছে, পুরুষ মেডিসিন ওয়ার্ড এবং নারী মেডিসিন ওয়ার্ড, সেখান থেকে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গুর প্রকোপ হয়তো আস্তে আস্তে সামনের মাসে বা তারপরের মাসে কিন্তু আরো বাড়তে থাকবে, সেজন্য তারা কিন্তু পর্যাপ্ত প্রস্তুত রয়েছেন। অর্থাৎ ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য যে পর্যাপ্ত সংখ্যক নার্স এবং চিকিৎসক, সেটি কিন্তু তাদের রয়েছে, এবং যে ওষুধও তাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর এই বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা যেমন আমাদেরকে যেমনটি বলছেন, যাতে এডিস মশার লার্ভা এটি যাতে বংশ বিস্তার না করতে পারে, যেসব এলাকায় যেসব স্থানে পরিত্যক্ত জায়গায় রয়েছে এবং এডিস মশার লার্ভা বংশবৃদ্ধি পায়, সেখানে কিন্তু তারা মেশিনে ফগ মেশিন রয়েছে, সেই ফগ মেশিনের মাধ্যমে কিন্তু তারা ওষুধ ছিটিয়ে যাচ্ছে। এছাড়া তারা কিন্তু এলাকায় মানুষের মধ্যে সচেতনতার জন্য তারা কিন্তু মাইকিং করে যাচ্ছে এবং লিফলেট বিতরণ করে যাচ্ছে। অর্থাৎ মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এবং পৌর কর্তৃপক্ষ তারা কিন্তু প্রস্তুত রয়েছে যদি ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা মানিকগঞ্জ এবং জামালপুরের সার্বিক যে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। রাজবাড়ীর পাংশা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে এক ধরনের জটিলতার। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে কয়েক দফায় নাম বদলানোয় বিড়ম্বনায় শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। নাম বিভ্রাটে পড়েছে প্রায় 3 দশক আগে প্রতিষ্ঠিত রাজবাড়ীর পাংশার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের অনুদানে 33 শতক জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামকরণ হয় সেই সময়ের উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমানের বাবা মায়ের নামের সাথে মিলকরণ করে পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 1996 সালে যা রেজিস্ট্রেশন পায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে 2013 সালে জাতীয়করণে হাসিনা নামের পরিবর্তন করে দন্তস্ব করা হয়। এই নাম নিয়ে 1 দশক পথ চলার পর রাজনৈতিক পালাবদলে অন্তর্বর্তী সরকারের সময় স্কুলটির নাম পাল্টে করা হয় পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বারবার নাম পরিবর্তনে প্রশাসনিক বিড়ম্বনার পাশাপাশি অস্বস্তিও তৈরি হয়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে। জাতীয়করণ করে নেওয়ার পরে তিনি একটা গ্যাজেট বই বের করে প্রত্যেক স্কুলে দেন। সেই গ্যাজেট বইতে আমাদের নাম চলে আসলো হয়াকার দন্তেশ্বরী দন্তনয়াকার। আমরা চাই যে আগে যে নামটা ছিল সেটাই যেন ফিরে আসে। এই নামটা শেখ পরিবারের কোনো সঙ্গে কোনো সংশ্লিষ্ট না। সংশ্লিষ্টদের দাবি নামকরণে রাজনৈতিক কোনো ইস্যু নেই। পিতামাতার প্রতি সন্তানের গভীর অনুরাগের জায়গা থেকে আগের নামে ফিরে যেতে এরই মধ্যেই আবেদন করা হয়েছে। মমতাই মা শ্রবণ পিতার স্মরণে যে প্রতিষ্ঠাতাকালীন নাম হাসিনা ওয়াজেদ স্কুলটা পুনর্বহাল হয় তার আমি দ্রুত হয় তার জোর দাবি জানাচ্ছি। সচিব স্যার বরাবর একটা আবেদনপত্র পেয়েছি আমরা, এবং যার অনুলিপি আমাকে দেওয়া হয়েছে যে তারা আবার পূর্বের নাম বহাল চাচ্ছে। এতটুকু এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। নাম বদলের এই বিভ্রান্তি শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি এলাকার ইতিহাস, স্মৃতি আর আত্মপরিচয়কে মুছে দিচ্ছে ধীরে ধীরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। গতকাল রাতে পাটগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়। এতে 27 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি 1000-এরও বেশি। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। পাথরবাহী ট্রাকে চাঁদা আদায়কে ঘিরে বুধবার রাতে 2 জনকে ভ্রাম্যমাণ আদালত 1 মাসের কারাদণ্ড দেন। এরপরই পাটগ্রাম থানায় হামলা করে ছিনিয়ে নেওয়া হয় আসামি। পুলিশ জানায় স্থানীয় বিএনপির নেতৃত্বে ঘটে এই ঘটনা। পটিয়া ও লালমনিরহাট থানায় হামলা, ভাঙচুর এবং ফরিদপুরের ব্যবসায়ী একে আজাদের বাসভবনে হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এসব ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং
নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই জোটটি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাম জোটের পক্ষ থেকে বলা হয়, অভ্যুত্থানের পরে মাজার ভাঙা, বাউল আখড়া, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, আদিবাসীদের উপর নির্যাতন, নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং এবং সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছে। একই সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, মুরাল ভাঙা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে, যা খুবই উৎকণ্ঠার বিষয়। এসব ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মামাকে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। পুলিশ জানায়, গাংকুলা গ্রামের ইউনুস আলীর সাথে তার মামা আকমল হোসেনের বিরোধ দীর্ঘদিনের। বিকেলে শৈলকুপার খুলুমবাড়িয়া বাজারে মামা ভাগ্নের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউনুস তার মামার গলায় গামছা পেঁচিয়ে টান দেয়। এতে ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ভাগ্নে। চুয়াডাঙ্গার উথলিতে চিটাগুড়বাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে বন্ধ ছিল খুলনার সাথে ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল। রেলের উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছে। রিলিফ ট্রেন আসে ঈশ্বরদী থেকে। শুক্রবার বিকেল 5:30টার দিকে উথলি রেল স্টেশনের ডাউন হোম সিগন্যালের কাছে এলে ট্রেনের গার্ড ব্রেকের একটি বগির পেছনের 4টি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে দর্শনার দিকে রওনা হয় ট্রেনটি। নরসিংদীর বড় বাজার ছুটির দিনে সকাল থেকেই চলছে বেচাকেনা। দর্শক, বিস্তারিত জানবো, সঞ্জিত সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সঞ্জিত, নরসিংদীর বড় বাজারের বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই। তানভীর, নরসিংদীর যে পাইকারি বাজারটি রয়েছে অর্থাৎ নরসিংদী বজবাজার, এই বাজারটি কিন্তু কাকডাকাপুর থেকে বেশ জমজমাট অবস্থা রয়েছে। আপনি দেখবেন যে এই বাজারটিতে পাইকারি বেচাকেনা শুরু হয়েছে। তবে সবজির বাজারের যে খবর, সেখানে কিন্তু খুব একটা সুখবর নেই। কারণ হচ্ছে এইবার যে সবজি রয়েছে বা আজকের যে বাজার, সে বাজারে কিন্তু সবজির দাম প্রায় সকল ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। প্রতি কেজি সবজিতে কম করে 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং মরিচ যেটি রয়েছে সেটির দাম কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি ছাড়িয়েছে। এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা যে বিষয়টি বলছে যে আসলে পূর্বের তুলনায় সবজির যে সরবরাহ, সেই সরবরাহটা অনেকাংশেই কমে গেছে। তো যার কারণে কিন্তু সবজির দাম বেশি রয়েছে। তো এখানে ব্যবসায়ীরা আরো বলছে যে স্থানীয় উৎপাদিত যেসব সবজি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে নরসিংদী কিন্তু সবজি প্রবণ একটি এলাকা। এখানে মূলত এখানে যে সবজি উৎপাদন হয় সেখানে প্রায় 40% সবজি কিন্তু নরসিংদীর চাহিদা মিটিয়ে ঢাকা, রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যায়। তো এখানে যে উৎপাদিত সবজি সেখানে কিন্তু অনেকটাই ধস নেমেছে। ব্যবসায়ীরা বলছে বা কৃষক যারা রয়েছে তারা বলছে যে এবার বৃষ্টিপাতের কারণে আসলে সবজি সরবরাহ কম, তাই দামও বেশি। একজন ব্যবসায়ী রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব যে মূলত সবজির দামটা হঠাৎ করে কেন বেড়ে গেল বা কেজি কত বেড়েছে একটু বলবেন। সমস্ত সবজির দামটাই বৃদ্ধি পেয়েছে, কেননা বৃষ্টির কারণেই সবজির দামটা বেড়েছে। মরিচের দামটা দ্বিগুণ বেড়ে গেছে। সকল সবজি 10 টাকা 20 টাকা কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সবজির দামগুলো কেমন একটু বলবেন? এই যে বৃষ্টির কারণে এখন সিজন চতুর্থ বৃষ্টি বাদলের পানি, যার জন্য সবজির উৎপাদনটা কম, যার জন্যই সবজির দামটা বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে মূলত সবজির উৎপাদন কম, অর্থাৎ অতি বৃষ্টির কারণে সবজির যে উৎপাদন সেখানে অনেকটাই ধস নেমেছে। যার কারণে কিন্তু যেসব সবজি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার প্রত্যেকটার কেজি কিন্তু 20 থেকে 30 টাকা কেজি, এবং মরিচের যেটা নিত্য প্রয়োজনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটার দাম দ্বিগুণ ছাড়িয়ে গেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তানভীর, সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নরসিংদীর বড় বাজারের সবজির যে বাজারের যে অবস্থা, দামের যে অবস্থা, সেই বিষয়গুলো জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিত সাহা। এবার আপনাদেরকে ইলিশের বাজারের খবরাখবর জানিয়ে দিতে চাই। পটুয়াখালী থেকে সেই তথ্য নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এমকে রানা। রানা, কিছুদিন আগেও আমরা বলছিলাম যে ইলিশ পর্যাপ্ত হারে ধরা পড়ছে না। এখনকার আজকের যে পরিস্থিতি দেখছেন তাতে
কি মনে হচ্ছে, ইলিশ কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে এবং দামের বিষয়টি একটু জানতে চাই। তানভীর, আপনারা জানি যে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী থেকে আসলে বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় কিন্তু এখানে প্রচুর পরিমাণ ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়ে প্রতি বছর। কিন্তু সেরকম আশা নিয়ে কিন্তু এবছরও যে 58 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা পরবর্তী সময় জেলেরা সাগরে গেলেও তাদের জালে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু তারা ধরা পড়ছে না। এর বাইরে বর্তমানে কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর ফলে কিন্তু বেশ কিছু জেলেরা সাগরে গিয়েও কিন্তু ফিরে এসেছে অনেক জেলে। কথা বলেছিলাম জেলেদের সঙ্গে, তারা বারবার যেমনটি জানিয়েছে যে বিগত দিনগুলোতে আসলে জাটকা নিধন অতিরিক্ত মাত্রায় হওয়ার ফলে কিন্তু আসলে ইলিশের যে জালে, জেলেদের জালে যে ইলিশ ধরা পড়া, সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এর বাইরে কথা বলেছিলাম আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে, সেই মৎস্য বন্দর মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এবছর তারা আশা করেছিলেন 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে, সেই কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু ধরা পড়ছে না। তারপরে কিছু কিছু জেলেদের জালে কিন্তু ইলিশ ধরা পড়ছে না এমনটা নয়, কিন্তু তারা যেমনটি জানিয়েছে, তারা বলছে ইলিশ ধরা পড়ছে। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পটুয়াখালীর বাজার থেকে ঢাকা সহ দেশের অন্যান্য বাজারের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে সে মাছগুলো না এসে কিন্তু বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় সেই মাছগুলো চলে যাচ্ছে। ফলে কিন্তু স্থানীয় বাজারে সেই মাছের কিন্তু এক ধরনের সংকট দেখা দিচ্ছে। স্থানীয় যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী নিউ মার্কেট মৎস্য যে পাইকারি বাজার রয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। সেখানে সকাল থেকে বিভিন্ন বাজার করে বিভিন্ন স্থান, বিভিন্ন আড়ত ঘুরে কিন্তু দেখা গেছে যে তাদের জালে সাগরের বেশ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও কিন্তু ইলিশের দেখা মিলছে না। যাও দু একটি জায়গায় দেখা মিলছে, তাও কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের দাম, এতটাই দাম বেশি যে আসলে 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে আজকে, সেটি কিন্তু 24 থেকে 2500 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে 1 কেজি 800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 1800, 2000 কিংবা 2200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবারে ছোট ছোট যে জাটকা রয়েছে, যেটি কেজিতে 5 থেকে 6টি ওঠে, সেটিও কিন্তু 750 থেকে 800 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। তানভীর, এর বাইরে কথা বলেছিলাম জেলা মৎস্য অফিসার কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এবছর গুরুগুরি বৃষ্টি থাকা কিন্তু আসলে ইলিশের ধরা পড়ার কথা থাকলেও কিন্তু এখনো জেলেদের জালে কেন পড়ছে না, তিনি সেটা নিয়েও শঙ্কায় রয়েছেন। হয়তো তিনি জেলেদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে আসলে হয়তো আজ কিছুদিনের মধ্যেই হয়তো জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে এবং জেলেদের যে কাঙ্ক্ষিত যে ইলিশ আহরণ, সেটি কিন্তু তারা নিশ্চিত হবে। তানভীর, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। দর্শক, আমরা মাছ বাজারের খবর জানছিলাম পটুয়াখালী থেকে এমকে রানার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।